হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দ্য কেরালা স্টোরি 2 মুভিটিকে। এর আগে যখন কেরালা মুভির পার্ট 1টি এসেছিল, সেটা দেশে অনেক বেশি আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল, কারণ মুভির টপিকটা এমনই ছিল। অনেক লোকেরা এটাকে ব্যান্ড করতে বলেছিল, আর এটা নিয়েও অনেক কন্ট্রোভার্সিও হয়েছিল। আর যারা এই মুভিটাকে অ্যাক্ট করেছিল তাদের উপরেও অনেক থ্রেট এসেছিল। আর এই মুভিটারই এখন পার্ট 2 বেরিয়ে গেছে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা এখানে কিছু পুলিশ অফিসারকে দেখতে পারি, যারা এখানে একটা বাড়িতে রেড মারতে এসেছে। তারা এখানে সুরেখা নামের একটি মেয়ের ডেড বডি দেখতে পারে। তাদের আইডেন্টি কার্ডে তাদেরকে এখানে চেনা যায়, আর তার সাথে সাথে সেখানে অনেকগুলো নোটও পাওয়া যায়। এরপর আমাদেরকে অন্যদিকে দেখানো হয় একটা লোক তার কুকুরটাকে নিয়ে এখানে মর্নিং ওয়াকে গেছে, আর সেও সেখানে একটি ডেড বডি দেখতে পারে, যেটা একটা মেয়ের ছিল। এরপর অন্যদিকে আমরা এখানে আরো একটি মেয়েকে দেখতে পারি, যার নাম এখানে ছিল নেহা, এবং তাকে দেখে এখানে মনে হচ্ছিল তার ওপর অনেক বেশি টর্চার করা হয়েছে। সেই কারণে সে একটা দোতলা ছাদের থেকে নিচে ঝাঁপ দিয়ে দেয়। আর এরপরে চালু হয় আসল কাহিনী। এই যে মুভিটি রয়েছে, এটা রয়েছে 3টি মেয়ের ওপর বেস করে। প্রথম মেয়েটির নাম ছিল এখানে সুরেখা গুপ্তা। সে একটা খুব উদার মনের মানুষ ছিল। তার পরিবারের শেখানো হয়েছে সমস্ত ধর্মের লোকদেরকে একইভাবে দেখতে, সব জায়গায় মানিয়ে গুছিয়ে চলবে, যদিও তুমি হিন্দু হও না কেন। প্রত্যেকটা ধর্মের নিয়মকে এখানে তোমাকে সম্মান করতে হবে, কারণ সুরেখার বাবা এই সমস্ত কিছুতে বিশ্বাস করত, কিন্তু সুরেখার মা এখানে তাকে শেখানোর চেষ্টা করত, কিন্তু সে কিছুই শিখতো না। সে প্রত্যেকটা ব্যাপারে এখানে প্রশ্ন করত ধর্মের নিয়ে, যে এই ধর্মে এরকম কেন আর আমাদের ধর্মে এরকম কেন। এই সমস্ত বিচারভেদ একদমই ভালো না, আমাদেরকে সবার সাথে মিলেমিশে থাকা উচিত হবে। এটাই রইল সুরেখার কাহিনী। দ্বিতীয় মেয়েটির নাম ছিল এখানে দিব্যা, আর সে এখানে একজন ডান্সার ছিল। সে দেখতে এখানে অনেক বেশি সুন্দর ছিল, এবং তার বয়স এখানে 16 বছর ছিল, আর সে রাজস্থানে থাকতো। আর সে এখানে ইউটিউব ভিডিওতে শর্টস তৈরি করতো, অর্থাৎ রিলস বানাতো, যেখানে সে বেশিরভাগ সময় ঘাগরা পরতো, যেগুলো এখানে রাজস্থানের ট্রেডিশনালটাকে দেখাতো। কিন্তু তার যে এখানে লাভার ছিল রাশিদ, সে এইসবে কিছুতে একটু বেশি খুশি ছিল না, কারণ সুলেখার এখানে বয়স 16 বছর ছিল, আর তাকে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। সেই কারণে সে এখানে তাকে পরামর্শ দেয় তোমাকে এখানে কিছু হট এবং বোল্ড ভিডিও বানাতে, ফলে তাদের রিচ আরো বেশি বাড়বে। কিন্তু দিব্যা তখন তাকে জানায় যে মা মানা করেছে। মা বলে যে এই সমস্ত পোশাক এখানে বাজে মেয়েরা পরে। তখন রাশিদ তাকে জানায় যে এই সমস্ত কাপড় বাজে মেয়েরা পরে না, এগুলো ফিল্মের নায়িকারাও তো পরে, তুমিও তো একটা নায়িকার মতোই, আর আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ের পরে তুমি আমার বাড়িতে এই সমস্ত কিছু করতে পারবে। কিন্তু দিব্যা তখন তাকে জানায় যে আমার বয়স মাত্র 16, কিন্তু তখন সে জানায় যে আমাদের ধর্মে সমস্ত কিছু চলে, আমি তোমাকে সম্পূর্ণ স্বাধীনতা দেব। এরপর আমরা এখানে দেখতে পারি নেহাকে, যে একজন এখানে অ্যাথলিট ছিল। তার লাইফে শুধুমাত্র একটাই গোল ছিল, সেটা হলো তাকে স্পোর্টসে এগিয়ে যাওয়া, আর তার এটা একটা স্বপ্ন ছিল, সেইটার জন্য সমস্ত কিছু ছাড়তে রাজি ছিল। তার বাড়ির লোকেরাও তাকে এই নিয়ে অনেক বেশি সাপোর্ট করতো। তার মা বাবা বাইরে থাকা সমস্ত সেভিংস গুলো এখানে তার স্পোর্টস এর জন্য সব দিয়ে দিত। কিন্তু নেহা এখানে রাজু নামের একটি ছেলেকে পছন্দ করত। নেহার পরিবারের লোক এখানে প্রত্যেকদিন মন্দিরে যেত, আর রাজুও। সেই কারণে তাদের এখানে অনেকদিন আগে থেকেই আলাপ হয়ে গেছিল, আর তারা এখানে প্রত্যেকদিন এভাবেই দেখা করত। সেই জন্য তাদের ভালোবাসাটা এত গভীর হয়ে উঠেছিল। এর ফলে তারা এখানে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেয়। আর রাজু তাকে জানায় যে আমি ভারতের সব থেকে বেস্ট কোচ জ্যাভলিন থ্রোর কাছ থেকে তোমার ক্লাস করাবো, এর ফলে তুমি এখানে আরো বেশি আগাতে পারবে। কিন্তু এখানে নেহা ভালো করে জানতো যে তার মা বাবার কাছে এত সামর্থ্য নেই যে তাকে এত ভালো ক্লাস করানোর। সেই কারণে তার স্বপ্নের উপর এখানে রাজু তাকে লোভ দেখায় এবং ধোকা দিয়ে তাকে বিয়ে করে ফেলে। অন্যদিকে সুরেখা, যে এখানে ভালোবাসতো সালিমকে, যে এখানে একজন জার্নালিস্ট ছিল, আর সে এখানে ধর্মকে বেশি একটা বিশ্বাস করতো না। সে তাকে বলে যে আমি তোমাকে কখনো কনভার্ট করাবো না, কিন্তু তার এখানে একটা শর্ত ছিল, এখানে তাকে তার সাথে লিভিং এ থাকতে হবে, কারণ তার এখানে একটা স্ত্রী ছিল, আর সে তাকে খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দেবে। এতে সুরেখার কোনো প্রবলেম ছিল না, বরং এখানে লিভিং এর কথা শুনে সে আরো বেশি খুশি হয়ে যায়। সে এখানে বিয়ে বাচ্চাতে খুব একটা ইন্টারেস্টেড ছিল না, কিন্তু যদি পরে হয়েও যায় সেটা কোনো বড় ব্যাপার হতো না। এমনটাই ছিল এই 3টে মেয়ের কাহিনী। এরপর আমাদেরকে এখানে দিব্যাকে দেখানো হয়, যে এখানে রাশিদের বলাতে ছোট ছোট ড্রেস এবং হট সেজে এখানে রিলস বানাতে শুরু করে দেয়, আর তার এই ভিডিওটা এখানে ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হয়ে যায়, মিলিয়নের পর মিলিয়ন সাথে ভিউজ আসে। আর এই ভিডিওটা এখানে তার মা বাবাও দেখতে পেয়ে যায়। সেই কারণে তার মা বাবা এখানে তাকে অনেক বেশি বকাঝকা করে।
করে। কিন্তু দিব্যার মাথায় তো এখানে ফলোয়ার্স এর ভূত চড়েছিল, সেই কারণে এখানে সে তার বাবাকেও শুনিয়ে দেয়। সে তার বাবাকে জানায় যে আমি একটা ভিডিও থেকে যত ইনকাম করি ততটা তো ইনকাম তুমি এক মাসেও করো না। আর তার চোখে এখন রাশিদ একজন হিরো ছিল, কারণ সে তার ট্যালেন্টটাকে এখানে চিনতে পেরেছিল। কিন্তু দিব্যা কখনো সে রিলস এর কমেন্ট গুলোকে চেক করেনি যে সেগুলো কত নোংরা নোংরা কমেন্ট ছিল। অন্যদিকে আমরা এখানে নেহার কাহিনীকে দেখতে পারি যে এখানে রাজুকে পুরোপুরি ভাবে অন্ধবিশ্বাস করে ফেলেছে। তারা এখানে মন্দিরে বিয়েও করে ফেলে, কিন্তু নেহার এতে কোনো সমস্যাও ছিল না, কারণ সে চাইছিল না যে এর মধ্যে সে তার ফ্যামিলিকে ইনভলভ করুক। কিন্তু রাজু তখন তাকে জানায় যে একবার বিয়ে হতে দাও, তাহলে পরিবারের লোকেরা ঠিক মেনে নেবে। আর তুমি তো ভালো করে জানো পরবর্তীকালে আমরা এখানে কোচের কাছ থেকে ট্রেনিং নেব, আর তুমি এখানে ন্যাশনাল না ইন্টারন্যাশনাল খেলবে। এরপরে আমরা দেখতে পারি এখানে নেহার বাড়ি থেকে ফোন আসে। তার বাবা মা বলছিল যে আজকে তোমাকে ছেলে পক্ষ থেকে দেখতে আসবে। এটা শুনে মাত্র এখানে নেহা একটু আপসেট হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি এখানে নেহা রেডি হতে চলে যায়, যাকে এখানে তার মাই রেডি করাচ্ছিল। আর ছেলে পক্ষর সামনে এখানে তাদের মা বাবার সম্মান একদম মাটিতে মিশে যায় যখন নেহা তাদেরকে জানায় যে সে আগে থেকেই বিবাহিত। তার বাড়ির লোকেরা তাকে জানিয়ে দেয় যে তুমি আজকের পর থেকে আমাদের পরিবারের সদস্য নও। তার বাবা এখানে তার মুখের ওপর দরজাটিকে বন্ধ করে দেয়, আর তার মা তার হাতে একটা ঠাকুরের মূর্তি ধরিয়ে দেয়, কারণ সে মনে করলো যে মেয়ে এখন ভবিষ্যতে যেখানে থাকুক না কেন খুশি থাকুক। তারপরেই আমরা দেখতে পারি এখানে নেহা রাজুর সাথে মিলে রিক্সা করে বেরিয়ে পড়ে, আর তারা এখানে দিল্লি ছেড়ে আগ্রায় চলে আসে। অন্যদিকে আমরা এখানে দিব্যাকে দেখতে পারি তার উপর এখানে টর্চার অনেক বেশি বেড়ে গেছে, কারণ সে এখানে রিলস বানানোটাকে বন্ধ করছিল না। সে প্রত্যেক দিন এখানে রিলস বানিয়ে যাচ্ছিল, যে কারণে তার বাবা মা এখানে তার উপর আরো বেশি চাপ দিতে শুরু করে দেয়। যেখানে 16 বছরের একটা বাচ্চা মেয়ে যার এখানে রিলস লাইকের জন্য মাথা খারাপ হয়ে গেছিল, সে আর কিছুই দেখতে পারছিল না। সেই কারণে এখানে সে রাশিদকে ফোন করে এবং তাকে সমস্ত কিছু জানায়, আর তার সাথে সাথে সে আরো জানায় যে আমার মা আমার সব থেকে বড় শত্রু। রাশিদ তখন তাকে ফোনে জানায় যে পালিয়ে চলে আসো, তুমি ভালো করে জানো যে পরবর্তীকালে তোমার লাইফটা কত ভালো হতে চলেছে, আমাকে বিয়ে করে নাও, তাহলে এরকম রিলস তুমি প্রত্যেক দিন এবং প্রত্যেক মিনিটে বানাতে পারবে। সেই কারণে দিব্যা সেটাই করে এবং সেই রাত্রে এখান থেকে বাড়ি ছেড়ে চলে যায়। অন্যদিকে আমরা এখানে সুরেখাকে দেখতে পারি যে এখানে এডুকেটেড ছিল, এর সাথে সাথে সে একটা লিবারালও ছিল। সে এখানে তার মা বাবাকে কনফেস করে এবং বললে যে সে এখানে একজনের সাথে লিভিং এ থাকতে চায়, আর তার এতে কোনো যায়ও আসে না যে তার এখানে আগে থেকে একটা স্ত্রী ছিল আর তাকে সে এখানে ডিভোর্স দিয়ে দিয়েছে। তার মা বাবা তাকে ব্যাপারটা বোঝায় এবং বলে যে লিবারেল হওয়া সত্ত্বে তুমি এটা ভুলে যেও না যে সবাইকে সম্মান করতে হয়, তাহলে সে কোন ধর্মটাকে মানবে। আর তুমি ভালো করে জানো সে তোমাকে কখনোই একসেপ্ট করবে না যতক্ষণ না তুমি তোমার ধর্মটাকে চেঞ্জ করছো। এত বোঝানোর পরেও সুরেখা তাদের কথা শুনলো না, সে তার কথাতেই অটুট রইল। সে এখানে সালিমের সাথে চলে যায় এবং তার সাথে এখানে লিভিং এ থাকা শুরু করে দেয়। অর্থাৎ তিনটে মেয়ে এখানে তিনটে ছেলের সাথে চলে গেছে, যেখানে নেহা গেছে রাজুর সাথে, দিব্যা গেছে রশিদের সাথে এবং সুরেখা বেরিয়ে পড়েছিল সালিমের সাথে। এর পরের দিন যখন দিব্যার বাবা মা জানতে পেরে গেছে যে দিব্যা এখান থেকে রাত্রিবেলা পালিয়ে গেছে, তখন তারা এখানে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে, সমস্ত জায়গায় কল করা শুরু করে দেয়। এমনকি তারা এখানে অন্যদিকে আমরা দেখতে পারি এখানে রাশিদকে, যে এখানে তাদের লোকদেরকে নিয়ে গিয়ে কনভার্সন করার জন্য নিয়ে যাচ্ছিল। সে সেখানে গিয়ে বলেছে সে কুবুল রয়েছে আর সে আমাদের ধর্মে আসতে চায়। দিব্যা এখানে মাত্র 16 বছরের ছিল, সেই কারণে সে ব্যাপারটাকে এখানে বুঝতে পারছিল না। সে শুধু একটাই ভাবছিল যে তাকে শুধু এখানে রিল বানাতে হবে এবং তাকে ভাইরাল হতে হবে। আর সে এখানে রাশিদকে একটা অপশন হিসেবে দেখছিল, যখন তোমার বয়স কম থাকবে এবং তোমার যদি কিছু পছন্দ হয়ে থাকে তাহলে সেটা পাওয়ার জন্য তুমি যা কিছু করতে পারবে। তেমনটাই এখানে দিব্যার সাথে হয়, সে এখানে কনভার্ট হয়ে আর এখানে সমস্ত কথাগুলোকে মেনে নিচ্ছিল। অন্যদিকে আমরা এখানে দেখতে পারি নেহাকে, যে এখানে তার মায়ের সাথে কথা বলছিল এবং তাকে জানাচ্ছিল যে সে এখানে ভালো রয়েছে। সে বলছিল যে রাজু এখানে তার সবসময় খেয়াল রাখে, কিন্তু এখানে রাজু কিছু কিছু সময় অনেক বেশি রেগে রেগে থাকতো। সে নেহার সাথে এখানে খুব একটা বেশি কথাও বলছিল না, সবসময় তার সাথে রেগে রেগে কথা বলতো এবং নেহার জিজ্ঞাসা করাতে সে বলতো যে আমার কাছে কোনো কাজ নেই, সেই কারণে আমার মেজাজটা খারাপ থাকে। তারপর আমরা দেখতে পারি দিব্যা এখান থেকে রাশিদের বাড়িতে পৌঁছে যায়, যেখানে আমরা দেখতে পারি রাশিদের আম্মা আব্বু এখানে তাকে খুব একটা ভালো করে আপন করলো না। সে তাকে জানায় যে তোমাকে টাইম টু টাইম এখানে নামাজ পড়তে হবে এবং আমাদের কালচারটাকে আপন করতে হবে। দিব্যা তো সেটাতেও রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা এখানে সুরেখাকে দেখতে পাই, যে এখানে সালিমের সাথে অনেক বেশি ভালোভাবে রয়েছে, অর্থাৎ এখানে মনে করো যে তাদের এখানে হানিমুন পিরিয়ড চলছে। তার এখানে সালিমের সাথে কাটানো সমস্ত মুহূর্তটাকে অনেক বেশি পছন্দ হচ্ছে। অন্যদিকে আমরা এখানে রাশিদকে দেখতে পারি, যার বাবা মা তাকে বলছিল যে তাড়াতাড়ি বাচ্চা তৈরি করো, এতে মৌলভী সাহেব খুব খুশি হবে তোমার ওপর। দিব্যার বাবা মা এখানে তাকে অনেক বেশি ফোন করছিল, সেইখানে দিব্যা রাশিদকে বলে যে তার মা বাবা হয়তো চিন্তায়
রয়েছে। এর জন্য এখানে রাশিদ তার ফোন থেকে সিম বের করে দেয় আর রাশিদ তাকে আরো জানায় যে এদেরকে গুলি মারো, আজকের পর থেকে আমি তোমার সমস্ত কিছু, আমি তোমার ফ্যামিলি। অন্যদিকে আমরা এখানে নেহাকে দেখতে পারি যে এখানে বারবার রাজুকে জিজ্ঞাসা করে যাচ্ছিল যে তোমার সাথে কি হয়েছে। সে তাকে আরো জানাচ্ছিল যে আমার পরিবারের লোকেরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা আমাকে আর পছন্দ করছে না। আমি একজন ভালো সন্তান হতে পারিনি, কিন্তু আমি এখানে একটা ভালো স্ত্রী হতে চাই। আমি এখানে ভালো কোর্স করব এবং ভালো ক্লাসও করব। আর তুমি দেখো সমস্ত কিছু ছেড়ে দিয়েছো, খাবার খাওয়া বন্ধ করে দিয়েছো। তুমি কেন বুঝতে পারছো না যে তুমি একটা সময় কাজ ঠিক পেয়ে যাবে? তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ভালো কোচের কাছ থেকে ট্রেনিং দেওয়া হবে, কিন্তু এখন তুমি বলছো তোমার কাছে পয়সা নেই, তার সত্ত্বেও আমি তোমার সাথে রয়েছি। আমার পরিবারের লোকেরা আমার সাথে নেই, তাও আমি তোমাকে সাপোর্ট করছি। তখন রাজু তাকে জানায় যে আমার ভিতরে ভিতরে একটা গিল্ড হচ্ছে। তখন রাজু তাকে জানায় যে আমার আসল নাম এখানে রাজু না, আমার আসল নাম হলো ফেজান। আমি তোমার জন্য এত বেশি পাগল হয়ে গেছিলাম, সেই কারণে আমি আমাদের ধর্মটাকেও সরিয়ে দিয়েছিলাম। আমি হিন্দু সেজে এখানে তোমার মন্দিরে গেছিলাম। তোমাদের প্রত্যেকটা ধর্ম এবং তোমাদের প্রত্যেকটা নিয়মগুলোকে আমি এখানে ফলো করি, কারণ আমি তোমাকে পেতে চেয়েছিলাম। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। নেহার এখানে মনে হচ্ছিল যে তার সাথে এখানে ধোঁকা করা হয়েছে, সেই কারণে এখানে সে রাজুকে অনেক বেশি কথা শোনাচ্ছিল এবং তাকে চড়ও মারছিল। তারপর এখানে ফেজান নিজের গালেই চড় মারে এবং তাকে বলে যে আমারই ভুল ছিল, আমি এখন গলায় দড়ি দিয়ে দিচ্ছি, আর নয়তো আমি জলের মধ্যে ঝাঁপ দিয়ে দিচ্ছি যদি আমি তোমাকে না পাইতো। তারপর এখানে নেহা শান্ত হয়ে যায়। তারপর আমরা এখানে দেখি যে এখানে নেহা রাজি হয়ে গেছে তার ধর্মটাকে চেঞ্জ করার জন্য। তারপর তারা এখানে ঠিক করে তারা আবার দিল্লিতে চলে যাবে, কারণ তারা এখানে ফেজানের বলাতে এখানে চলে এসেছিল, কারণ ফেজানের পরিবারের লোকেরাও তাকে এখানে একসেপ্ট করেনি। আর এখন ফেজানের পরিবারের লোকেরাও হয়তো তাকে একসেপ্ট করে নেবে, কারণ সে এখানে ধর্মটাকে চেঞ্জ করে ফেলবে, কারণ নেহা এখন তার ধর্মটাকে চেঞ্জ করার জন্য রাজি হয়ে গেছে। তারপর আমরা দেখতে পারি নেহাও এখানে তার ধর্মটাকে চেঞ্জ করে ফেলে। তারপর আমরা এখানে ফেজকে দেখতে পারি সেখানে একটা কমিউনিটির কাছে যায়, যেখানে তার লোকেরা তাকে অনেক বেশি শাবাশি দিচ্ছিল আর তাকে এখানে 6 লক্ষ টাকা দেয় এবং তাকে জানায় যে আমি তার কাছ থেকে 2 লক্ষ টাকা কেটে নিয়েছি, কারণ তার এখন এখানে পাপ করা বাকি। কারণ তাদের এখানে দলের যে হেড ছিল মৌলভী সাহেব, তার সাথে এখানে নেহাকে শুতে হবে, তাহলেই মানে এখানে নেহা পবিত্র হবে, তারপরে এখানে সে রাজস্বতে থাকতে পারবে। অন্যদিকে আমরা এখানে সালিমকে দেখতে পারি, সে এখানে এই গেমের মাস্টার মাইন্ড ছিল। তার পিছনে আমরা এখানে ভারতের একটা ম্যাপ দেখতে পারি, যেখানে আমরা বেশিরভাগ জায়গায় সবুজ দেখতে পাচ্ছি। সে এখানে তার দলের লোকদেরকে বোঝাচ্ছিল যে কাফির মেয়েদেরকে সহজেই বিশ্বাস করো না, যদি এই কাফির মেয়েগুলোকে আমরা এখানে কনভার্ট করতে পারি তাহলে আমাদের এখানে একটা ফ্যামিলি ট্রি হয়ে যাবে। এরকম মেয়ে আমাদের প্রয়োজন। আমরা খুব শীঘ্রই এখানে ভারতকে পুরো মুসলিম ধর্মতে কনভার্ট করতে চাই, আর এর সাথে সাথে অনেক কান্ট্রিতে এই অপারেশন গুলো চলছে, সেই কারণে ইন্ডিয়াতেও হবে। যেখানে আগে আমরা সংখ্যালঘু ছিলাম সেখানে আমাদেরকে এখন সংগঠিত হতে হবে, আর এভাবে কাজটি এখানে হবে। যেটা এখানে গোলা বারুদে করা যায় না সেটা এখানে ভালোবাসাতে করাতে হবে। আর ভারতের জনসংখ্যা অনুযায়ী এখানে 114 কোটি ভারতীয়র মধ্যে এখানে 56 কোটি মেয়ে রয়েছে, আর তারা হলো হিন্দু, আর আমাদেরকে এখানে তাদেরকে কনভার্ট করতে হবে। এখানে মৌলভী সাহেব এবং অন্যান্য ছেলেরা এই সমস্ত কিছু ফেজেদকে এগুলো বুঝাচ্ছিল। সে তাদেরকে জানাচ্ছিল যে হিন্দু বাচ্চারা মায়ের পেট থেকে বেরোনোর পর তাদেরকে ধর্মের ব্যাপারে এখানে কিছুই বোঝানো হয় না, যে তাদের ভগবান এখানে কেন রয়েছে, কি নিয়ম রয়েছে, সেই কারণে তাদেরকে এখানে কনভার্ট করা অনেক বেশি ইজি। সেই অনুযায়ী এখানে পয়সাও রয়েছে। একটা হিন্দু মেয়ে যদি এখানে দলিত হয় তাহলে তার এখানে পয়সাটা কম দেওয়া হয়, কিন্তু সে যদি একজন ব্রাহ্মণ হয়ে থাকে তাহলে তার পয়সাটা অনেক বেশি হয়। তারপর সে তাদেরকে জানায় যে নিজের গাড়ির চাবিটাকে উঠিয়ে নাও এবং বেরিয়ে পড়ো শিকারের জন্য। অন্যদিকে আমরা এখানে দিব্যার মা বাবাকে দেখতে পারি, যারা এখানে পুলিশ স্টেশনে পৌঁছে গেছে কেস করার জন্য পক্সো আইন অনুযায়ী। তারা সেখানে গিয়ে জানায় যে আমাদের মেয়ের বয়স সেখানে শুধুমাত্র 16 বছর ছিল, আর দিব্যা এখানে প্রপার হিজাব পরে গেছিল পুলিশ স্টেশনে তাদের কমিউনিটি লোকের সাথে। সেখানে গিয়ে সে জানায় যে আমার স্বামী এখানে রাশিদ, আর সে আমাকে অনেক বেশি পছন্দ করে। আর সেখানে গিয়ে সে কিছু ডকুমেন্টস দেয় এবং বলে যে এইগুলো আমার আসল ডকুমেন্টস, এখানে আমার 18 বছর হয়ে গেছে, আর আমার মা বাবা যে ডকুমেন্টস গুলো দিয়েছে সেগুলো মিথ্যা। যেহেতু পুলিশের সাথে এখানে তাদের সেটেলমেন্ট ছিল আর পুলিশ ভালো করে জানতো যে এটা নকল, সেই জন্য পুলিশ ওখানে কিছু করতে পারবে না। তারপর পুলিশ তাদেরকে জানায় যে এই কেসটি যদি চলে তাহলে এখানে তাকে রাশিদের পরিবারের সাথেই থাকতে হবে। সেই কারণে এখন দিব্যার পরিবারের লোকেদের কিছুই করার ছিল না, তাদের চোখের সামনে এখানে তাদের মেয়েটিকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। অন্যদিকে আমরা এখানে নেহার পরিবারের লোককে দেখতে পারি,
বাচ্চারা এখানে যখন নেহার সাথে দেখা করতে যায় তখন নেহাকে দেখে তারা অনেক বেশি শকড হয়ে যায়। নেহা তখন তাকে জানায় যে তোমরা তো আমার সাথ ছেড়ে দিয়েছো, সেই কারণে এখন আমি আর নেহা নেই, আমি এখন নাজিয়া হয়ে গেছি। নেহার মা বাবার এটা দেখে অনেক বেশি খারাপ লাগে, সেই কারণে তারা সেখান থেকে কান্না করতে করতে ফিরে আসে। অন্যদিকে আমরা এখানে সুলেখাকে দেখতে পারি, যার মা বাবা এখানে তাকে বলছিল যে দিল্লিতে ওইরকম একটা কেস এসেছে লিভিং এ থাকা নিয়ে, সেখানে একটা মেয়েকে এখানে কেটে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে। তোমাকে নিয়ে আমার অনেক বেশি চিন্তা হচ্ছে, কারণ এই সম্পর্কটা নিয়ে কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু সুলেখা তো এদের কথা শুনতে এখানে রাজি ছিল না, এদের কথাগুলোকে এখানে সে ইগনোর করে এখান থেকে চলে যায়। এরপরেই এখানে ধীরে ধীরে প্রবলেম চালু হওয়া শুরু হয়ে যায়, যেখানে দিব্যাকে আগে রাশিদ রিলস বানানোর জন্য পারমিশন দিত, সেখানে আগে সে তাকে জানাতো যে তোমাকে এখানে অ্যাট্রাকটিভ ভিডিও বানাতে হবে, কিন্তু এখন রাশিদ তাকে জানাচ্ছে দিব্যা এরকম ভিডিও বানিও না, কারণ এই সমস্ত কিছু আমাদের ধর্মে হারাম ছিল। এটা শোনা মাত্র এখানে দিব্যার পাতলা থেকে জমিন সরে যায়। অন্যদিকে আমরা এখানে সুরেখাকে দেখতে পারি, তার সাথেও এখানে একই ঘটনা ঘটছে। সালিম এখানে তার ফার্স্ট ওয়াইফকে এখানে তার বাড়িতে ডেকে নেয়, সুরেখা মানা করতো এখানে সালিম তাকে জানায় যে আমার ওয়াইফের সাথে ডিভোর্স কেস করার জন্য আমাকে তাকে যৌতুক দিতে হবে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে এখন অত টাকা নেই, আমি প্রমিস করছি তোমাকে আমি তাকে ঠিক ডিভোর্স দিয়ে দেবো। কিন্তু সুরেখা এতে রাজি হচ্ছিল না, সে তার সামনে কান্নার নাটক করে, এই জন্য অবশেষে এখানে সুরেখাকে রাজি হতে হয়। অন্যদিকে আমরা এখানে নেহাকে দেখতে পারি যে যখন এখানে তার ধর্মটাকে কনভার্ট করে তখন তার সাথে এখানে রাত কাটাতে মৌলভী সাহেব চলে আসে এবং তার সাথে এখানে জোর জবরদস্তি করে তাকে অনেকক্ষণ ধরে রেপ করে। এরপর মৌলভী সাহেব এখানে ফাজানকে বলে যে এখন তোমার স্ত্রী পবিত্র হয়ে গেছে, সেই কারণে তুমি এখন তাকে এখান থেকে নিয়ে যেতে পারো, আর এর টাকা তো তোমাকে আগেই দিয়ে দেওয়া হয়েছে, বেরিয়ে পড়ো এখন পরবর্তী শিকারের জন্য। অন্যদিকে আমরা এখানে সালিমকে দেখতে পারি, সে এখানে সুলেখার সাথে পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যায়, সে তার স্ত্রীর এখানে অনেক বেশি ক্লোজ হয়ে ওঠে। সুলেখার এই ব্যাপারটা এখানে একদমই পছন্দ হচ্ছিল না, তখন সালিম তাকে জানায় যে তুমি বোরখা পরোনি, আর তুমি এখনো বিফও খাওনি, আর এর সাথে সাথে তুমি এখনো আমার ধর্মের কিছুই পালন করোনি, কিন্তু এখন আর নয়, তোমাকে এখন এই সমস্ত কিছু ফলো করতে হবে, কারণ আমাদের মধ্যে কেউ কাফির হয় না, আমরা জন্মানোর পর থেকে এখানে আমাদের ধর্মের জন্য অনেক বেশি লয়াল থাকি। এরপর আমাদেরকে দেখানো হয় এক এক করে প্রত্যেকটা মেয়ে এখানে তার পাস্টটিকে মনে করছে, যেখানে তারা এখানে তার ফ্যামিলির সাথে এবং তার বন্ধুদের সাথে কত হ্যাপি ছিল আগে। দিব্যা যে ছিল সে এখানে তার পরিবারের সাথে অনেক বেশি হ্যাপি থাকতো, তার সাথে খেত এবং তাদের সাথে এখানে ডান্স করতো, কিন্তু এখন সে এখানে কোথায় ফেসে গেছে, আর তার সাথে সাথে এখানে সে মাত্র 16 বছর বয়সে মা হতে চলেছে। অন্যদিকে নেহা যে এখানে তার বাবার সাথে আগে অনেক বেশি খুশিতে থাকতো, কিন্তু এখন নেহাকে এমন অন্ধকার জায়গায় ধাক্কা মেরে দেওয়া হয় যেখান থেকে সে আর কখনোই ফেরত আসতে পারবে না। তারপর আমরা দেখতে পারি এখানে তার কাছে ফ্যাশনের মা আসে, সে তাকে সে বলে যে আমি তোমার কাছে গ্রাহক পাঠাবো, কিছু ইয়ং ছেলেরা যাদের জন্য তোমার মজাও আসতে পারে এবং আমার কাছে পয়সাও। নেহা এখানে এখন একটা খেলনা হয়ে গেছে, যার কাছে প্রত্যেক রাতে এখন আলাদা আলাদা লোক আসতে শুরু করে দিয়েছে, তার সাথে সাথে ফ্যাশন এবং তার ভাইও, তারা এখানে তার উপর অনেক বেশি টর্চার করে। অন্যদিকে আমরা এখানে দেখতে পারি সুরেখাকে, যাকে এখানে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে এবং তাকে এখানে জোর জবরদস্তি করে বিফ খাওয়ানো হচ্ছে এবং তাকে ধর্ম থেকে কনভার্ট করার জন্য তার উপর প্রত্যেকটা জিনিস করা হচ্ছে, যেগুলোকে সে এখানে সহ্য করতে পারছে না। তিনটে মেয়ের জীবন যেন এখানে পুরো জেলখানা হয়ে গেছে। তারপর আমরা এখানে আবারও রাশিদকে দেখতে পারি, যে এখানে আরো একটা নতুন মেয়েকে ফাঁসিয়েছে, আর তাকেও এখানে একই রকম লোভ দেখাচ্ছে, তাকে বলছিল যে সেও এখানে রিলস করতে পারবে আর সে শুধুমাত্র এখানে তাকেই ভালোবাসে। তারপর যখন এখানে তার সাথে সে বিয়ে করে তাকে বাড়িতে নিয়ে আসে, তখন সে জানায় যে তার এখানে আগে থেকে একটা বউ রয়েছে যার নাম হলো দিব্যা, আর সে এখানে দিব্যার নামে তাকে মিথ্যা কথা বলে, সে বলে যে তার সাথে এখানে দিব্যাকে জোর জবরদস্তি করে বিয়ে করতে হয়েছিল, সে তো আগে সমস্ত জায়গা থেকে মুখ কালো করে আসতো। তারপর এখানে এই মেয়েটিও বুঝতে পেরে গেছে যে তার সাথে এখানে ধোঁকা করা হয়েছে। অন্যদিকে আমরা এখানে নেহাকে দেখতে পারি, যার উপর এখানে টর্চার আরো বেশি বেড়ে গেছে। অন্যদিকে আমরা এখানে দিব্যার মা বাবাকে দেখতে পারি, যে এখানে তাদের কমিউনিটির কাছে যায় এবং তাদের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু তারা তো এখান থেকে মানো হাত তুলে নিয়েছে। তারা তাদেরকে জানায় যে যদি এরকম মেয়েরা রিলস বানায় তাহলে তো তাদেরকে এরকম সহ্য করতেই হবে, কারণ এই ধরনের ছেলেরা এরকম মেয়েদেরকে ফাঁসানোর জন্য সমস্ত সময় রেডি থাকে, কিন্তু আমাদের মেয়েরা এরকম নয়, এখানে কেউই তাদেরকে সাহায্য করেন না, তারা এখানে হিন্দু লোকেদের কাছ থেকেও সাহায্য চায়, তারাও এখানে তাদেরকে কোনো রকম ভাবেই সাহায্য করে না, তারাও এখানে কোনো রকম ভাবে তাদেরকে সাহায্য করে না। তারপর আমরা দেখতে পারি এখানে কিছু কিছু হিন্দু ঘরের ছোট ছোট মেয়েরা তাদের মা বাবাকে কনভিন্স করে যে
মা এরকম একদমই হয় না, আমরা যতই এখানে রিলস বানাই না কেন কেউ এরকম আমাদেরকে রিলস থেকে জাজ করতে পারবে না। অন্যদিকে আমরা এখানে দিব্যাকে দেখতে পারি যে এখানে সে আর একটা মেয়ের কাছ থেকে একটা ফোন পায়, সে এখানে তার একটা ভিডিও রেকর্ড করে এবং তার থাকা এখানে সমস্ত কষ্টগুলোকে তার মা বাবার কাছে পাঠায়। এই ব্যাপারটা এখানে রাশিদ জানতে পারে, সেই কারণে এখানে সে দিব্যাকে অনেক বেশি মারধর করে, যার ফলে এখানে সে মারা যায়। আর সেই ডেড বডিটাকে এখানে যেহেতু সে বাইরে নিয়ে যেতে পারবে না, সেই কারণে এটাকে সে টুকরো টুকরো করে একটা বস্তার মধ্যে ভরে দেয়। অন্যদিকে আমরা এখানে সুজাকাকে দেখতে পারি, যার উপরে এখানে এত বেশি টর্চার করা হয়েছে যে এগুলোকে সে এখানে সহ্য করতে পারেনি, এর জন্য এখানে সে নিজের গলায় দড়ি দিয়ে দিয়েছে। আর সে এখানে মারা যাওয়ার আগে একটা নোট লিখে গেছিল যে তার সাথে এখানে কি কি করা হয়েছে, তার উপরে এখানে কত বেশি অত্যাচার করা হয়েছে। তার এখানে আগে তার ধর্মটাকে বোঝা উচিত ছিল। এই সমস্ত কিছু লিখে এখানে সে ফাঁসি নিয়ে নেয়, আর এই চিঠিটাই এখানে পুলিশরা পায়। অন্যদিকে বেঁচে রইল নেহার সাথে এখানে এমনটা হয়েছে যে এখানে ফ্যাজাতের ভাই যখন তার সাথে দুষ্কর্ম করতে গেছিল তখন সে এক রাত্রে এখানে দরজা লাগাতে ভুলে যায়, সেই কারণে রাতের অন্ধকারে এখানে দোতলা ঘরের ছাদ থেকে নেহা লাফ দেয় এবং সেখান থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। তার সত্ত্বেও এখানে সে ল্যাংড়াতে পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে সে কেস ফাইল করে। তারপরে এখানে পুরো র্যাকেটের ব্যাপারে জানতে পারা যায়, আর এরপরে এখানে পুলিশরা জেগে ওঠে, তার সাথে সাথে হিন্দুরাও। তারপর তারা এখানে একজুট হয় এবং মুসলিমদের বিরুদ্ধে এখানে ধর্নায় বসে এবং সমস্ত জায়গায় আন্দোলন করা শুরু করে দেয়, যার ফলে এখানে ফেজান, রাশিদ এবং সালিনের পুরো রেকর্ডটা এখানে ধরা পড়ে যায়। আর তার সাথে সাথে এখানে মৌলভী সাহেব এবং তার পুরো দলটিকে এখানে পুলিশরা অ্যারেস্ট করে নেয় এবং এক এক করে তাদের উপর এখানে অনেক বেশি মারধর করা হয়, তাদের উপর এখানে কেস চালু হয়ে গেছে। আর হিন্দুরা এখানে তারপর জেগে ওঠে, আর এর সাথে সাথে এখানে কেরালা স্টোরি পার্ট 2টি শেষ হয়ে যায়। তারপর আমাদের এখানে কিছু নিয়ম দেখানো হয় যেগুলো এখানে কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ এবং মুম্বাইকে নিয়ে। আর এর সাথে সাথে এই মুভিটি এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এর সাথে সাথে এই মুভিটি এখানে এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।